আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের মহাজাগতিক কিউরেটর এই গল্পটি নিয়ে। আমরা জানি মহাজাগতিক কিউরেটর এটি লিখেন হচ্ছে আমাদের পদার্থবিদ এবং আমাদের তরুণদের জন্য সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল। আমাদের জাফর ইকবাল এই মহাজাগতিক কিউরেটর এই গল্পটি লেখেন। এটি হচ্ছে একটি সায়েন্স ফিকশন গল্প। এটি হচ্ছে একটি সায়েন্স ফিকশন গল্প এবং এই গল্পের মূল বা মর্মবাণী হচ্ছে মানুষের যে বিধ্বংসী এবং আত্মঘাতী যে কর্মগুলো আছে, মানুষের আত্মঘাতী এবং বিধ্বংসী কর্মকাণ্ডগুলোকে ব্যঙ্গরূপে পিপ্ডের মাধ্যমে উপমা দিয়ে উপস্থাপন করা। এটি হচ্ছে একটি সায়েন্টিফিক বা সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। আমরা কল্পকাহিনী বা ফিকশন বলতে কি বুঝি? ফিকশন বলতে ওই গল্পগুলোকে বোঝায়। ফিকশন বলতে ওই গল্পগুলোকে বোঝায় যে গল্পগুলো লেখক তার ভাবনা থেকে বা তার কল্পনা থেকে তৈরি করেন, এগুলোকে কিন্তু ফিকশন বলা হয়। এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী, অর্থাৎ বৈজ্ঞানিক ধারণা থেকে সামনের বিজ্ঞান কি হতে পারে এরকম ধারণা থেকে যে গল্প লিখেন এগুলো হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি হচ্ছে জাফর ইকবাল লিখেছেন। আমরা এর যে মূলভাব আছে এই মূলভাবটি পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে এর নামটি বিশ্লেষণ করি। এর নাম হচ্ছে মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক অর্থ হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। আমরা মহাজগৎ অর্থাৎ এই যে ইউনিভার্স, এই ইউনিভার্স সম্পর্কেও কিন্তু এটি একটি গল্প। আমরা ইউনিভার্স বা মহাজগৎ বলতে কি বুঝি? ইউনিভার্স বা মহাজগৎ বলতে আমাদের এই পুরো ইউনিভার্সে বা বিশ্বে যে তারা, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ এবং এমনকি ব্ল্যাক হোল মিলে সবটু মিলে যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেটাকে কিন্তু মহাজগৎ বলা হয়। এখানে আরেকটা শব্দ হচ্ছে কিউরেটর। কিউরেটর হচ্ছে, এটি হচ্ছে ইংরেজি শব্দ। এটি হচ্ছে CURATUR, CURATUR, কিউরেটর। কিউরেটর হচ্ছে একজন রক্ষক, যিনি জাদুঘর রক্ষা করেন বা জাদুঘর পরিচালনা করেন বা জাদুঘরের তত্ত্বাবধায়ক, যিনি জাদুঘরের তত্ত্বাবধায়ক হিসেবে থাকেন তাকে কিন্তু কিউরেটর বলা হয়। এখানে তাহলে কি দাঁড়ালো? মহাজাগতিক কিউরেটর, অর্থাৎ এখানে এমন কারো কথা বলা হচ্ছে যিনি মহাজগতে বা মহাজগতের কোনো একটা গ্রহে একটি মিউজিয়ামের বা একটি জাদুঘরের তত্ত্বাবধায়ক হিসেবে কি করেন? কাজ করেন। তাহলে এই গল্পের সাথে সম্পর্কটা কি? এখানে আমরা দেখতে পাই মহাজাগতিক কিউরেটরের মধ্যে মহাজগতের কোনো একটা গ্রহ থেকে দুজন প্রাণী বা দুজন কিউরেটর আমাদের এই পৃথিবীতে আসেন এবং এই পৃথিবীতে এসে তারা আমাদের মধ্যে যে প্রাণীগুলো আছে, বিশেষ করে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে উভচর সরীসৃপ প্রাণী, ব্যাঙ, তারপর হচ্ছে সাপ, হরিণ, বাঘ, তারপর হাতি, তিমি এবং পাখি, এমনকি মানুষ সহ সবাইকে বিচার বিবেচনা করে যেটি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ প্রাণী তাকে নিয়ে যায় এবং তারা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে কিন্তু পিঁপড়াকে নিয়ে যায় এই মহাজগৎ থেকে। তারা মহাজাগতিক কাউন্সিলের নেতৃত্বে আমাদের এই পৃথিবীর গ্রহে আসে এবং এখান থেকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে কিন্তু তারা পিঁপড়াকে বেছে নেয়। এটি হচ্ছে মূল গল্পের সারমর্ম। আমরা একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহটি কুটিয়ে কুটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। সৌরজগতের তৃতীয় গ্রহটি কুটিয়ে কুটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। সৌরজগৎ বলতে কি? সৌরজগৎ বলতে আমাদের সূর্যকেন্দ্রিক বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে যেটি একটা সিস্টেম গঠিত সেটা কিন্তু সৌরজগৎ। আমাদের এই সৌরজগতের মধ্যে কিন্তু অনেকগুলো গ্রহ আছে, যেমন বুধ, পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল, শুক্র, এমন ইউরেনাস, তারপর হচ্ছে উপগ্রহ আছে যেমন চাঁদ। এরকম সবগুলো উপগ্রহ গ্রহ নিয়ে যে একটা সিস্টেম গড়ে উঠেছে সেটাকে কিন্তু এই সূর্যকেন্দ্রিক সিস্টেমকে কিন্তু সৌরজগৎ বলা হয়েছে। এই সব গ্রহগুলো কিন্তু সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে। এই সব গ্রহগুলো কিন্তু সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে বা ঘূর্ণায়মান থাকে, এটা মনে রাখবা। তাহলে এখানে বলা হচ্ছে সৌরজগতের তৃতীয় গ্রহটি। সৌরজগতের তৃতীয় গ্রহটি বলতে কিন্তু পৃথিবীকে বোঝানো হয়েছে। সৌরজগতের তৃতীয় গ্রহ বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। এখানে তৃতীয় বলতে দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে আকারের দিক দিয়ে তৃতীয়,
আরেকটা হচ্ছে দূরত্বের দিক দিয়ে তৃতীয়। এখানে কিন্তু দূরত্বের দিক দিয়ে বা দূরত্ব বা ডিস্টেন্সের দিক দিয়ে তৃতীয়টি বোঝানো হয়েছে। আমরা জানি সূর্যের একদম কাছাকাছি অবস্থান করা হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, এবং তৃতীয় নম্বর স্থানে অবস্থান করে কিন্তু আমাদের পৃথিবী। সেজন্য হচ্ছে সূর্যের তৃতীয় গ্রহটি, সেজন্য বলা হচ্ছে সূর্যের তৃতীয় গ্রহটি কুটিয়ে কুটিয়ে থেকে তারা বেশ সন্তুষ্ট হলো। কেন সন্তুষ্ট হলো? কোনো একটা রিজন তো থাকবে। রিজন বলতেছে প্রথম প্রাণীটি বলল এখানে প্রাণের বিকাশ হয়েছে। তাহলে কোন প্রাণীটি বলল? প্রথম প্রাণীটি বলল। কিউরেটরের মধ্যে প্রথম কিউরেটর বা প্রথম প্রাণীটি বলল এখানে প্রাণের বিকাশ হয়েছে। এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। কোন কিউরেটর বলেছে? প্রথম কিউরেটর বলেছে এখানে প্রাণের বিকাশ হয়েছে। আমরা জানি আমাদের পৃথিবী বাদে কিন্তু আর কোনো গ্রহে বিজ্ঞানীরা আজও পর্যন্ত প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি। আমাদের পৃথিবীতে কেন প্রাণ আছে, আমাদের পৃথিবীতে কেন জীবন আছে? কারণ আমাদের পৃথিবীতে কিন্তু জলবায়ু আছে, আমাদের পৃথিবীতে কিন্তু পানি আছে। একটা মেন উপাদান হচ্ছে পানি, জীবের জন্য একটা মেন উপাদান হচ্ছে পানি। অন্যান্য গ্রহের মধ্যে আমরা পানি দেখতে পাই না, সেজন্য কিন্তু ওখানে জীবন নয়। কিন্তু আমাদের পৃথিবীতে পানি থাকায় আমাদের পৃথিবীতে কি আছে? জীবন আছে। তাহলে প্রথম যে কিউরেটর সেটি বলল এখানে প্রাণের বিকাশ হয়েছে। তখন দ্বিতীয় প্রাণটি বলে হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এক কুশি থেকে শুরু করে লক্ষ কোটি কুশের প্রাণী। অর্থাৎ হ্যাঁ, এখানে প্রাণের কি দেখতে পাচ্ছি? অস্তিত্ব দেখতে পাচ্ছি। একদম কি প্রাণ? একদম হচ্ছে পরিণত প্রাণ, ভিন্ন ভিন্ন প্রজাতি। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতি আছে। এখানে বাঘ ভাল্লুক থেকে শুরু করে ব্যাকটেরিয়া, বাঘ ভাল্লুক থেকে শুরু করে কিন্তু একদম ছোট ছোট প্রাণী, ভাইরাস, ছত্রাক, ফাঙ্গি এবং যে ব্যাকটেরিয়া আছে এগুলোর কিন্তু অস্তিত্ব পাওয়া যায়। এবং বলা হচ্ছে এককোষী থেকে শুরু করে বহুকোষী পর্যন্ত প্রাণী। আমরা জানি আমরা যারা জীব আছি তারা কিন্তু কোষ নিয়ে গঠিত। আমাদের যে সবার যে মূল উপাদান আছে সেটি হচ্ছে কোষ। এখানে পৃথিবীর মধ্যে এককোষী প্রাণীও আছে, বহুকোষী প্রাণীও আছে। পৃথিবীর মধ্যে এককোষী প্রাণীও আছে, বহুকোষী প্রাণীও আছে। এককোষী প্রাণী যেমন অ্যামিবা, কিছু কিছু ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে এককোষী প্রাণী। আর আমরা হচ্ছে বহুকোষী প্রাণী। আমরা যারা মানুষ, পাখি বা বাঘ ভাল্লুক আছি তারা কিন্তু বহুকোষী প্রাণী। এই কোষ জিনিসটা কি? এই কোষ জিনিসটা হচ্ছে আমাদের গাঠনিক, আমরা যে শরীর গঠন করছি এই গঠনের কিন্তু একক হচ্ছে কোষ, একে সেল বলা হয়। আমরা জানি আমাদের এই কোষগুলো কিন্তু অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠিত হয়। একটা টিস্যু কিন্তু একটা একটা কাজ কি সম্পাদন করতে পারে, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে। এবং টিস্যু মিলে, অনেকগুলো টিস্যু মিলে কিন্তু এক একটা অঙ্গ গঠিত হয়। যেমন নাকি আমাদের হাত একটা অঙ্গ, আমাদের নাক একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, সেরকম পা এক একগুলো অঙ্গ, এগুলো হচ্ছে টিস্যু দিয়ে গঠিত। এবং আমাদের এই অঙ্গগুলো মিলে কিন্তু আরেকটা তন্ত্র গঠন করে। অঙ্গগুলো মিলে কিন্তু একটা তন্ত্র গঠন করে। যেমন আমাদের শ্বসনতন্ত্র আছে, শ্বসনতন্ত্রের মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্গ আছে। যেমন আমাদের ফুসফুস আছে শ্বসনতন্ত্রের মধ্যে, আমাদের ট্রাকে আছে, আমাদের মুখবিবর আছে, আমাদের নাসারন্ধ্র আছে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে শ্বাসতন্ত্র আছে এই শ্বাসতন্ত্রের কিন্তু অঙ্গ। সেরকম রেচনতন্ত্র আছে। তারপর হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র আছে। এক একগুলো কিন্তু আমাদের তন্ত্র, এগুলো অঙ্গ নিয়ে গঠিত। আর এই তন্ত্র মিলে কিন্তু একটা বডি গঠিত হয়। সেটি আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ঠিক একজন অন্যান্য প্রাণী যেমন বাঘ ভাল্লুক এদের ক্ষেত্রে কিন্তু এই কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র এবং একটা কি বডি, এটি কিন্তু এই চেনটি কিন্তু প্রযোজ্য। সেজন্য বলা হচ্ছে এককোষী থেকে শুরু করে বহুকোষী প্রাণী। কিছু কিছু প্রাণী আছে শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত হয়, যেমন অ্যামিবা। আর আমরা হচ্ছে বহুকোষী প্রাণী, আমাদের কিন্তু অনেকগুলো কোষ বা সেল আছে। তারপর বলা হচ্ছে দ্বিতীয় প্রাণীটি আরো কুটিয়ে কুটিয়ে দেখে বলল না। দ্বিতীয় প্রাণীটি আরো কুটিয়ে কুটিয়ে দেখে বলল না, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। কেন তিনি কেন জটিল প্রাণ নয় বলতেছে? কারণ সে যে প্রথম প্রাণীটি দেখেছে ওই প্রাণীটি হচ্ছে ভাইরাস। ওই ভাইরাসটা কিন্তু কি নয়, জটিল প্রাণ নয়, এটি হচ্ছে একটি সহজ প্রাণ। এমনকি এই ভাইরাস কি জীব নাকি জট, ভাইরাস কি জীব নাকি জট, এটির মধ্যে কিন্তু বিজ্ঞানীরা আইডেন্টিফাই করতে পারেনি। বরঞ্চ বলা হয়েছে ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী একটি অবস্থা। ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী একটি অবস্থা। এবং এই ভাইরাসটি অন্য একটা পোষকে গেলে বা অন্য একটি দেহে যখন যায়
তখন কিন্তু এটির মধ্যে প্রাণের সঞ্চার হয়। যেমন আমরা বিভিন্ন ভাইরাসের কথা জানতে পারি, যেমন করোনা ভাইরাস, ইবোলা ভাইরাস, এগুলো কিন্তু এক একটি ভাইরাস, টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস, এক একটি ভাইরাস কিন্তু আছে। এই ভাইরাসগুলো কিন্তু নিজের মধ্যে প্রাণ নাই, কিন্তু যখন অন্য দেহের ক্ষেত্রে অন্য দেহের শরীরে যায়, আমরা যেমন দেখতে পারি করোনা ভাইরাস কিন্তু একটা প্রাণীর মধ্যে ছিল, ওই প্রাণীর মধ্যে গিয়ে কিন্তু সে কি করেছে, বংশ বিস্তার করেছে। আবার যখন ওই প্রাণী থেকে আমাদের দেহে আসে, আমাদের দেহে আসলে কিন্তু সে আবার প্রাণ পায়, এবং প্রাণ পেয়ে সে বংশ বিস্তার করে আমাদের দেহে ছড়িয়ে যায় এবং আমাদেরকে কি আক্রান্ত করে, আমাদের ফুসফুসকে কি করে দেয়, আক্রান্ত করে ফেলে। তাহলে ভাইরাস নিয়ে কি জানতে পারবা? ভাইরাস হচ্ছে একটি সহজ প্রাণ, বা একটি কি প্রাণ নয়, এটির মধ্যে কি আছে, মতভেদ আছে। এবং এটি বলতে পারো এটি হচ্ছে জীব এবং জড়ের একটি মধ্যবর্তী অবস্থা, এবং এটি অন্যের দেহে গিয়ে কি করে, তার জীবনের সঞ্চার ঘটে। এটি ভাইরাস সম্পর্কে মনে রাখবা। তারপর বলা হচ্ছে শুরু হয়েছে ভাইরাস থেকে, অর্থাৎ জীবনের শুরু হয়েছে এরা বলতেছে ভাইরাস থেকে, যদিও জীবনের শুরু কিন্তু অ্যামিবা থেকে। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়, প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়, যেটি বলছিলাম। অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলে তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়, সেটা কিন্তু আমি বলেছি। তারপরে রয়েছে একুশী প্রাণ, যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া বা অ্যামিবা একুশী প্রাণ। তারপর হচ্ছে পরজীবী ব্যাকটেরিয়াকে পরজীবী কেন বলা হচ্ছে? কারণ তারা কিন্তু অন্যের দেহে পোষক হিসেবে থাকে, কিন্তু তাদের জীবন সঞ্চার করে, তাদের বংশবৃদ্ধি ঘটায়, তাদের খাদ্য বা তাদের যে ফুডের চাহিদা সেটা কিন্তু তারা মেটায় পরজীবী হয়েছে, অর্থাৎ অন্য জীবের মধ্যে থেকে কিন্তু সে তার জীবনটা অতিবাহিত করে, সেজন্য কিন্তু তাকে কি বলা হচ্ছে, পরজীবী ব্যাকটেরিয়া বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তারপর আছে গাছপালা, এক জায়গায় স্থির। তাহলে গাছপালার বৈশিষ্ট্য কি? গাছপালা কিন্তু এক জায়গায় স্থির, গাছপালারও কিন্তু জীবন আছে, এটি আমাদের একজন বাঙালি বিজ্ঞানী কি করেছেন, আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজে তৈরি করে নিচ্ছে। তাহলে গাছ কিভাবে খাদ্য তৈরি করে? গাছ হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণটা কি? সালোক সংশ্লেষণ হচ্ছে, শব্দগুলো কি করো, খেয়াল করো, অর্থাৎ শহীদ, আলোক সংশ্লেষণ অর্থাৎ আলুর শহীদ বা আলুর মাধ্যমে তৈরি করে এমন একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণটা কি? সালোক সংশ্লেষণ হচ্ছে গাছের যে খাদ্য তৈরির প্রক্রিয়া, আলুর মাধ্যমে গাছের যে খাদ্য তৈরির প্রক্রিয়া, এটাকে কিন্তু সালোক সংশ্লেষণ বলা হয়। আমরা জানি গাছ কিন্তু সূর্য থেকে আলু এবং নিচ থেকে পানি এবং খনিজ লবণ, সূর্য থেকে আলু, নিচ থেকে পানি এবং খনিজ লবণ নিয়ে কিন্তু সে নিজের খাদ্য নিজে তৈরি করে। একটা জিনিস মনে রাখবা, গাছ ছাড়া আমরা কেউ কিন্তু এই জগতের কোনো প্রাণী আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, শুধুমাত্র গাছই নিজের খাদ্য তৈরি করতে পারে। ওই গাছের তৈরিকৃত খাদ্য কিন্তু আমরা খেয়ে থাকি, আমরা সরাসরি গাছও খেয়ে থাকি, এবং আমাদের মধ্যে শক্তি কি পেয়ে থাকি, এবং ওই গাছকে কি খেয়ে থাকে, গরু ছাগল খেয়ে থাকে, এবং গরু ছাগল আমরা খাই। ফলে আমরা কি পাই, আমাদের খাদ্যের যোগান দিবা, আমাদের খাদ্যের চাহিদা মেটাই। আমরা নিজেদের খাদ্য নিজে তৈরি করি না, গরু ছাগল নিজেদের খাদ্য নিজে তৈরি করে না, সে গাছের তৈরি খাদ্যটা কিন্তু তারা ভক্ষণ করে। আমরা সরাসরি গাছকেও ভক্ষণ করি বা উদ্ভিদকেও ভক্ষণ করি, এবং যে গাছকে যে পরিপুষ্ট হচ্ছে গরু ছাগল ইত্যাদি কিন্তু আমরা খাই। আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে শুধুমাত্র উদ্ভিদ বা গাছপালা। কি প্রক্রিয়ার মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, এটি মনে রাখবা। তারপর হচ্ছে কীটপতঙ্গ বেশ চমৎকার। আসলে কিন্তু কীটপতঙ্গ কিন্তু বেশ চমৎকার। এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে কিন্তু কীটপতঙ্গের সংখ্যা বেশি। আমরা পরিপারা, নিডারিয়া থেকে শুরু করে আর্থোপোডা, যে একাইনোডার্মাটা, নেমাটোডা, এগুলো কিন্তু প্লাটিহেলমিনথেস, এগুলো কিন্তু সবগুলো কীটের অন্তর্ভুক্ত। আমাদের পৃথিবীতে কিন্তু কীটের সংখ্যাই বেশি, এবং তাদের মধ্যে এক এক বৈচিত্র্যও আছে। তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন অবশ্যই। কেউ ডাঙ্গায় বসবাস করে, কেউ পানিতে বসবাস করে কীটের মধ্যে, কেউ আবার কোথায় বসবাস করে, আমাদের
জলস্থল কি আমাদের কিসের মধ্যে বসবাস করে? আমাদের এই মাটির মধ্যে বসবাস করে। আমরা মানুষ কিন্তু পানিতে বসবাস করতে পারি না, কিন্তু কীটপতঙ্গ পানিতে বসবাস করতে পারে। আমরা শুধু এইখানে মাটির মধ্যে বসবাস করতে পারি, কিন্তু কীটপতঙ্গের পদ্ধতি বা জীবন ধারণ পদ্ধতি ভিন্ন। তারা পানিতে বলো, তারপর মাটিতে বলো, গাছে বলো, সব কোথায় কিন্তু তারা জীবন ধারণ করতে পারে বা তাদের জীবন চালিয়ে নিয়ে যেতে পারে। সেজন্য বলা হচ্ছে তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। কেউ কেউ কীটপতঙ্গ অন্য কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে, কোনো কোনো কীটপতঙ্গ অন্য ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে, আর কোনো কোনো কীটপতঙ্গ কিন্তু বিভিন্ন অ্যামিবা ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে। তাই তাদের জীবন পদ্ধতি বা বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। তারপরে বলা হচ্ছে তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। ও কিউরেটর একজন বলতেছে আর কি, তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। আমরা জানি পানির মধ্যে কিন্তু অনেক ধরনের প্রাণী আছে। পৃথিবীর যে প্রাণী আছে তাদের বেশিরভাগ প্রাণী কিন্তু এই কিসের মধ্যে? পানির মধ্যে আছে। আমরা জানি পৃথিবীতে যে বিষাক্ত সাপ আছে, এই যদি 100টা বিষাক্ত সাপ থাকে তার মধ্যে কিন্তু 80টা পানির মধ্যে আছে, আর 20টা ধরো আমাদের এই ডাঙ্গায় বা আমাদের স্থলভাগে আছে। সেটা কিন্তু মনে রাখবা। পৃথিবীর বেশিরভাগ প্রাণী কিন্তু এই জলে। ডাঙ্গাতেও নানা ধরনের প্রাণী, কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের। ডাঙ্গা বলতে কি? ডাঙ্গা বলতে হচ্ছে আমাদের এই যে তীর আছে বা কোনো একটা নদীর উপরে দ্বীপস্থান, সেটাকে ডাঙ্গা বলা যায়। বা যে নদীর যে তীর আছে বা নদীর যে কূল আছে সেটা কিন্তু ডাঙ্গা বলা যায়। এর কিছু কিছু প্রাণী আছে ডাঙ্গার মধ্যে। আবার বলা হচ্ছে কিছু কিছু প্রাণী শীতল রক্তের আর কিছু কিছু প্রাণী উষ্ণ রক্তের। এবার আসো শীতল রক্তের প্রাণী আর উষ্ণ রক্তের প্রাণী কারা, এটা চিহ্নিত করি। শীতল রক্তের প্রাণী হচ্ছে ওই প্রাণীগুলোকে বলা হয় যে প্রাণীগুলোর শরীরের তাপমাত্রা, বাহ্যিক পরিবেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। যে প্রাণীগুলোর শরীরের তাপমাত্রা বাহ্যিক পরিবেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হয় তাদেরকে কিন্তু শীতল রক্তের প্রাণী বলা হয়। যদি এক কথায় বলি সেটা হচ্ছে যে প্রাণীগুলোর তাপমাত্রা, শরীরের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার উঠানামা করে বা পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে শীতল রক্তের প্রাণী। যেমন হচ্ছে ব্যাঙ একটি প্রাণী। যদি আজকের পরিবেশের তাপমাত্রা যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ব্যাঙের শরীরের তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। যদি ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ব্যাঙের শরীরের তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। এরকম যে সরীসৃপ বা উভচর প্রাণী আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু শীতল রক্তের প্রাণী। সেজন্য তোমরা শুনে থাকবে, তুমি যদি ব্যাঙকে একটা বাক্সের মধ্যে বা একটি ডেকচির মধ্যে রেখে যদি এর নিচে জাল দাও, আর যদি তাপমাত্রা বাড়তে থাকে অত গরম হতে থাকে, সে কিন্তু মারা যাবে না। কারণ সে তাপমাত্রা বাড়ার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রাও বাড়িয়ে নেবে, ফলে সেটা তাকে আর কোনো ব্যাড এফেক্ট ফেলতে পারবে না। কিন্তু আমরা যারা উষ্ণ রক্তের প্রাণী কারা? মানুষ, বাঘ, পাখি, আমরা যা দেখতে পাই তারা কিন্তু বেশিরভাগ উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের প্রাণীর শরীরের তাপমাত্রা কিন্তু ফিক্সড বা স্থির থাকে। তাদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর কি করে না, নির্ভর করে না। যেমন আজকে যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি হয় না। আমাদের শরীরের তাপমাত্রা 80-90 ওদিকের দিকে থাকে, 80-90 ডিগ্রি ফারেনহাইট ওদিকের দিকে থাকে। আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু বাহ্যিক পরিবেশের তাপমাত্রার সাথে কি হয় না, পরিবর্তন হয় না। সেজন্য বলা হচ্ছে কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন স্তরের বুদ্ধির বিকাশ হয়েছে, কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কারা? স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ওই প্রাণী যেটি তার বাচ্চাকে দুধের মাধ্যমে পালে, দুধের মাধ্যমে বড় করে বা দুধ খাওয়াইয়ে বড় করে, সেটা হচ্ছে স্তন্যপায়ী। স্তন থেকে স্তন্যপায়ী প্রাণী, যেটি তার বাচ্চাকে দুধ পান করার মাধ্যমে বড় করে, সেটাকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। আমরা কিন্তু স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটা নিম্ন শ্রেণীর প্রাণী, আমাদের চেয়ে বড় বড় প্রাণী কিন্তু আছে, ডাইনোসর আছে, বাঘ ভাল্লুক আছে। আমাদের কিন্তু বুদ্ধির বিকাশ ঘটেছে। আমাদের নিম্ন শ্রেণীর প্রাণীর হয়ে কিন্তু আমাদের মধ্যে
বুদ্ধির বিকাশ করেছে, আমরা কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা কিন্তু বিভিন্ন বাতাসকে কাজে লেগে শক্তি তৈরি সৃষ্টি করতেছি। আমরা পানিকে কাজে লাগিয়ে আমরা পানির মধ্যে বাদ দিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরির চেষ্টা করতেছি। সেজন্য বলা হচ্ছে তারা কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। কারা? আমরা মানুষরা। একটি প্রাণী কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা দিচ্ছিল, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে সরীসৃপ, গাছপালা এবং মানুষ সবগুলো বর্ণনা দিচ্ছিল। তখন আরেকজন বলল, কিন্তু সব আসলে বাহ্যিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। অর্থাৎ তুমি যা বলতেছ সবগুলো কিন্তু আসলে বাহ্যিক। একজনের বৈচিত্র্য, একজনের রং যে এক এক রকম, সেগুলো হচ্ছে বাহ্যিক। একজনের গঠন যে এক এক রকম, সেগুলো হচ্ছে বাহ্যিক। কিন্তু এদের যে মৌলিক বা যে অভ্যন্তরীণ গঠন, এদের অভ্যন্তরীণ গঠন কিন্তু সবই একই। আমরা পরে জানতে পারবো আমাদের আকারে, রঙে কিন্তু যদিও ভিন্ন হয়, কিন্তু আমাদের সবগুলোর মৌলিক বা গঠন, অভ্যন্তরীণ গঠনও কিন্তু একই। আমরা সবগুলো কিন্তু ডিএনএ দিয়ে তৈরি। এটি কিন্তু পরে বলবে। সেজন্য বলতেছে কিন্তু সব আসলে বাহ্যিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নাই। তাহলে ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে কি নাই? মৌলিক পার্থক্য নাই। প্রথম প্রাণীটি বলল, আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো। তুমি আরেকটু কুটিয়ে দেখো, এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো। প্রথম প্রাণীটি একটু কুটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। তাহলে সে বুঝতে পেরেছে সব প্রাণীগুলো একইভাবে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে তার যুক্তি কি? সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। তাহলে যদিও আমরা বিভিন্ন প্রজাতি, মানুষ প্রজাতি, ব্যাঙ প্রজাতি বা যে বিভিন্ন প্রজাতি আছে, বিভিন্ন প্রজাতির বাহ্যিক গঠন ভিন্ন, কিন্তু আমাদের মৌলিকত্বে বা আমাদের মৌলিক গঠনে কিন্তু আমরা সবাই একই। আমরা সবাই কি দিয়ে তৈরি? আমরা হচ্ছে ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এটি হচ্ছে আমাদের শরীরের গঠনের মৌলিক উপাদান। এটি মূলত ডিএনএ যদি একটু ব্যাখ্যা দিই, ডিএনএ হচ্ছে এমন একটি কার্যকরী মৌলিক উপাদান যেটি আমাদের গ্রোথ নিয়ন্ত্রণ করে, আমাদের শারীরিক গঠন নিয়ন্ত্রণ করে, আমাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে ডিএনএ, যেটি আমাদের কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের শারীরিক গঠন সবগুলো নিয়ন্ত্রণ করে। এটাকে কিন্তু কি বলা হচ্ছে? এটাকে ডিএনএ বলা হচ্ছে। আর সবগুলো কিন্তু আমরা যে সবগুলো প্রাণী আছি, সবগুলো প্রাণী কিন্তু ডিএনএ দিয়ে তৈরি। তারপর বলা হচ্ছে সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। বেস পেয়ার এটা হচ্ছে ডিএনএর অন্তর্ভুক্ত একটি শব্দ। আমরা জানি বেস পেয়ার কাকে বলা হয়? বেস পেয়ার বলা হয় হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস বা নাইট্রোজেন গঠিত বেস। আমরা জানি আমাদের যে ডিএনএর অভ্যন্তরীণ গঠন আছে, এই অভ্যন্তরীণ গঠনের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান হিসেবে বা বিভিন্ন বন্ধনকারী হিসেবে কিন্তু এই বেস পেয়ারগুলো কাজ করে। এই বেস পেয়ারগুলো মূলত নাইট্রোজেন গঠিত হয়। এই বেস পেয়ারগুলো মূলত কি হয়? নাইট্রোজেন গঠিত ক্ষারক হয়। আমরা জানি এই বেস পেয়ারের মধ্যে কিন্তু পিউরিন, পাইরিমিডিন এরকম ভাগ আছে। তারপর হচ্ছে আরও বিশ্লেষণ করলে কিন্তু আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এরকম আরও ব্যাখ্যা পাওয়া যায়। এর মূলে গিয়ে সব কিছুর মূল হচ্ছে কি? ডিএনএ এবং বেস পেয়ার। এই সব কিছুর মূল গিয়ে আমরা বলতে পারি এগুলো হচ্ছে এমন কিছু মৌলিক উপাদান। ডিএনএ, বেস পেয়ার এগুলো হচ্ছে এমন কিছু মৌলিক উপাদান যেটি আমাদের শারীরিক গঠন, আমাদের বৃদ্ধি, আমাদের কালার, আমাদের ব্যবহার ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাকে কিন্তু এই ডিএনএ এবং বেস পেয়ার দিয়ে তিনি বোঝানো হয়েছে। এবং তিনি বলতে চাচ্ছেন আমাদের এই সবগুলো প্রজাতির মধ্যে আকার আকৃতি ভিন্ন হলেও কিন্তু আমাদের গঠনে বা আমাদের মৌলিকত্ব কিন্তু আমরা ডিএনএ বেস পেয়ার দিয়ে তৈরি। আশা করি বুঝতে পেরেছ। তারপর বলা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা হয়েছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল।
এটুকু হচ্ছে পার্থক্য। অর্থাৎ ডিএনএ এটা হচ্ছে আমাদের প্রতিটা মানুষের যে তৈরি হয়েছি বা প্রতিটা কোষের মধ্যে যে আমরা গঠন হচ্ছি, সেখানে কিন্তু এই ডিএনএগুলো কিন্তু এক একটা নকশার মতো করে আছে। আমরা জানি আমাদের একজন বিজ্ঞানী পাটের জিনের নকশা বা নীল নকশা বা ব্লু প্রিন্ট বের করেছেন মকসুদুল আলম। এরকম কিন্তু আমাদের সবার কিন্তু ডিএনএর মধ্যে একটা কি আছে, নীল নকশা বা চেইন আছে। সেটাকে কিন্তু কি বলা হচ্ছে, নীল নকশা বলা হচ্ছে। এই নীল নকশা কোনো কোনো প্রাণীর সহজ নীল নকশা, আর কোনো কোনো প্রাণীর কঠিন নীল নকশা। শুধু এটুকুই পার্থক্য আমাদের মধ্যে। আসলে সব কিন্তু মূলে কিন্তু ডিএনএ নীল নকশার মধ্যে একটু পার্থক্য, এটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে হ্যাঁ, এবার কিন্তু দ্বিতীয় প্রাণীটি বুঝতে পেরেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি সহজ নয়। এই গ্রহ থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরও কঠিন হয়ে গেল। আচ্ছা, সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। এবার হচ্ছে তাদের কাজ হচ্ছে এখান থেকে বুদ্ধিমান প্রাণীটি নিয়ে যাওয়া বা সর্বশ্রেষ্ঠ প্রাণীটি তাদের গ্রহ নিয়ে যাওয়া। তাহলে এই পৃথিবীর মধ্যে যে যে প্রাণী আছে সেই প্রাণীগুলো এখন ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং তাদেরকে বিচার করার চেষ্টা করবে। তাদের সামনে প্রথম পড়া হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এবং তারা ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে তাদের গ্রহের জন্য নেয় না, কারণ তারা হচ্ছে বেশি ছোট। ভাইরাস ব্যাকটেরিয়াকে কেন নেয় না? কারণ তারা বেশি ছোট, তারা হচ্ছে আণুবীক্ষণিক, তাদেরকে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে হয়, এরকম ছোট। সেজন্য কিন্তু তারা ভাইরাস ব্যাকটেরিয়াকে নেয় না। এখানে যে এক একটা প্রাণীকে যে বাদ দেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে না, এর কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখবা। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়াকে কেন নেওয়া হচ্ছে না, ভাইরাস ব্যাকটেরিয়াকে কেন নেওয়া হচ্ছে না, হচ্ছে সেগুলো বেশি ছোট, আণুবীক্ষণিক, সেজন্য নেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে হাতি এবং তিমির কথা বলবে। এই গ্রহ আবার এই হাতি বা নীলতিমিনিও কাজ নেই, হাতি বা নীলতিমিনিও কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। তাহলে হাতি এবং নীলতিমি কেন নিবে না? কারণ এদের আকার বেশি বড় এবং তাদের মিউজিয়াম বা জাদুঘরে সংরক্ষণ করা কঠিন হবে, সেজন্য হাতি এবং নীলতিমি নিবে না। বুঝতে পারলাম। এবার হচ্ছে গাছ নেওয়ারও প্রয়োজন নেই। কেন? এরা এক জায়গায় স্থির থাকে। তাহলে গাছ কেন নিবে না? কারণ গাছ এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। তাহলে গাছ নেবে না কেন? কারণ গাছ স্থির থাকে এক জায়গায়। তারপর হচ্ছে এই প্রাণী সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে সাপ বলে। একজন দেখি বলতেছে, এই প্রাণী সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে সাপ বলে। তখন অন্য প্রাণীটি বলে, সাপটি বেশ কৌতূহল উদ্দীপক, সাপটি বেশ কৌতূহল উদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ। সাপটা দেখলে কিন্তু আমাদের মধ্যে কৌতূহলের জাগ্রত হয়, আমরা ভয় পাই, আমরা সারপ্রাইজড হই, আমরা কিন্তু একদম কৌতূহলপূর্ণ হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে কৌতূহল উদ্দীপক, কৌতূহলের উদ্দীপনা ঘটায় এই সাপটি। কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপ বলতে ওই প্রাণীগুলোকে বলা হয় যারা বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে, যারা বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে কিন্তু সরীসৃপ বলা হয়। সাপকে কেন নেওয়া হচ্ছে না? সাপ কৌতূহল উদ্দীপক হওয়া সত্ত্বেও কিন্তু তারা সাপটি সরীসৃপ হওয়ার কারণে তারা নিচ্ছে না। সাপকে কেন নিচ্ছে না? সাপকে সরীসৃপ হওয়ার কারণে তারা নিচ্ছে না। সাপের মতন সরীসৃপ আর কারা আছে? যেমন কুমিরকে সরীসৃপ বলতে পারো, টিকটিকিকে সরীসৃপ বলতে পারো, আসিলকে সরীসৃপ বলতে পারো। যারা বুকের উপর ভর দিয়ে চলে তারা কিন্তু সরীসৃপ। এই সাপকে নিচ্ছে না, সরীসৃপ বলে। তারপর হচ্ছে সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। স্থবির অর্থ হচ্ছে নিশ্চল হয়ে পড়ে। যেটা বলছিলাম, সাপ কিন্তু একটা সাপ বা সরীসৃপ কিন্তু একটা শীতল রক্তের প্রাণী। অর্থাৎ দেহের তাপমাত্রা বাহ্যিকের সাথে নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ অনিয়ন্ত্রিত। তাপমাত্রা ওঠানামা করার সাথে সাথে তাদের শরীরের তাপমাত্রাও কি করে, ওঠানামা করে। সেজন্য তারা নিবে না। প্রাণী জগতের সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। তাহলে প্রাণী জগতে সরীসৃপ একটু কি পিছিয়ে পড়া প্রাণী? এটি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। প্রাণী জগতের কোন প্রাণীটি পিছিয়ে পড়া প্রাণী? সেটা হচ্ছে সরীসৃপ। সরীসৃপ প্রাণীটি
প্রাণী জগতের পিছিয়ে পড়া প্রাণী? এটি একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে। তারপর বলা হচ্ছে ঠিকই বলেছ, আরেকজন বলতে ঠিকই বলেছ, তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে, এটা কিন্তু একটা নাটকের মতো, অর্থাৎ নাটকের মধ্যে যেমন সংলাপ থাকে, এই গল্পটা কিন্তু একটা নাটকের মতো, একটা নাটকীয়তা, এখানে নাট্যগুণ একটা লাভ করেছে। একজন একটা বলে, একজন আরেকটা প্রাণী দেখিয়ে দেয়, তারপর তাদের মধ্যে সংলাপের মাধ্যমে এই প্রাণীটা যাচাই বাছাই করার চেষ্টা করে, যার ফলে এদের মধ্যে বা এই গল্পের মধ্যে একটা নাটকীয় বা নাট্যগুণ কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এটা মনে রাখবা। তারপর বলা হচ্ছে প্রথম প্রাণীটি বলল, আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে পাখি বলে, কি চমৎকার, আকাশে উঠতে পারে। তাহলে তাদের প্রথম কোন প্রাণীটি কি হয়েছে, পছন্দ হয়েছে? সেটা হচ্ছে পাখি। তাদের কিন্তু সাপ পছন্দ হয় নাই, সাপ কৌতূহল উদ্দীপক মনে হয়েছে, কিন্তু প্রথম যে প্রাণীটি পছন্দ হয়েছে সেই প্রাণীটি হচ্ছে পাখি। এবং পাখিকে কেন পছন্দ হয়েছে? কারণ এটি খুব চমৎকার এবং এটি উঠতে পারে, সেজন্য কিন্তু তাদের পাখিটি কি হয়েছে, পছন্দ হয়েছে। কিন্তু তারা পাখিটিও নিবে না, কি কারণ সেটা বলা হচ্ছে। দ্বিতীয় প্রাণীটি বলল, হ্যাঁ আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি, তবে তবে কি? অন্য প্রাণীটি বলল, তবে কি, এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? অর্থাৎ তারা পাখিকেও নিচ্ছে না, কারণ তারা পাখির বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চিত নয়। সে বলতেছে আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যার বুদ্ধিমত্তা জাগ্রত হয়েছে, যারা সভ্যতা গঠন করেছে, এমন কি কোনো প্রাণী নেওয়া উচিত নয়? একজন প্রশ্ন করতেছে। তাহলে তারা পাখিটিও নিচ্ছে না, কারণ পাখির মধ্যে যে বুদ্ধিমত্তা আছে কিনা এটা সম্পর্কে, বা ব্রেন আছে কিনা সেটা সম্পর্কে তাদের কি নাই, নিশ্চিত নয়, সেজন্য তারা পাখিটিও নিচ্ছে না। চমৎকার হওয়া সত্ত্বেও, তাদের পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু তারা পাখিটিকে নিচ্ছে না। তারপর বলা হচ্ছে ঠিকই বলেছ, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। স্তন্যপায়ী প্রাণী বলতে আমরা যারা আছি, যারা বুকের দুধ খেয়ে কি হয়, বড় হয়, যেমন বাঘ থেকে শুরু করে বাঘ, বিড়াল, তারপর আমরা মানুষ, সবাই কিন্তু স্তন্যপায়ী প্রাণী। এখন কিন্তু তারা ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে হাতি, তারপরে হচ্ছে পাখি, সরীসৃপ, এসব থেকে বাদ দিয়ে কিন্তু এখন কোথায় আসতেছে, এখন আসতেছে তারা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে। তাহলে প্রথমে কি দেখে, এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে ডোরা কাটা, এর নাম বাঘ। প্রথম স্তন্যপায়ী প্রাণী পেয়ে গেল, সেটা কি, সেটা হচ্ছে বাঘ। হলুদের মধ্যে ডোরা কাটা কাটা, হলুদের মধ্যে ডোরা কাটা কাটা, কিন্তু এই বাঘটা, কিন্তু তাদের বাঘটাও নিবে না, কারণ কারণ বলতেছে, কারণ হচ্ছে তারা একলা থাকে, বাঘরা কিন্তু একা একা থাকতে পছন্দ করে, সেজন্য তারা এমন একটা প্রাণী নিতে চায় যারা দলবদ্ধ হয়ে থাকতে চায়। তারপর বলতে, এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে কালো ডোরা কাটা, এর নাম বাঘ। হ্যাঁ প্রাণীটি চমৎকার, কিন্তু একা একা থাকতে পছন্দ করে, একটা সামাজিক প্রাণী নিতে পারে না। অর্থাৎ বাঘকে তারা কেন নিচ্ছে না, কারণ তারা একা থাকে, তারা সামাজিক প্রাণী নিতে চায়। এবার তাহলে সামাজিক প্রাণী খুঁজবে, কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়, তাহলে কুকুরকে নিলে কেমন হয়? কুকুর তো সামাজিক প্রাণী, ওরা দল বেঁধে থাকে, একজন যদি গেউ করে ওঠে সবাই কিন্তু ওদিকে ছুটে যায়, ওরা কিন্তু দল বেঁধে ছুটে যায়। তাহলে এই সামাজিক বা দলবদ্ধ প্রাণীটি নিলে কেমন হয়, তাদের মধ্যে আলোচনা চলতেছে, কিন্তু তারা এই কুকুরটিও নেবে না। এর কারণ বর্ণনা করতেছে। প্রথম প্রাণীটি বলল, এই প্রাণীটিকে মানুষ পুষ মানিয়ে রেখেছে, অর্থাৎ মানুষ অ্যাডপ্ট করে নিয়েছে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। ঠিকই বলেছ, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তা লোপ পেয়েছে, একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন, হরিণকে নিলে কেমন হয়? তাহলে তারা কুকুরকেও নিচ্ছে না, কুকুরটি সামাজিক এবং দলবদ্ধ প্রাণী হওয়া সত্ত্বেও কিন্তু তারা কুকুরকে নিচ্ছে না, কারণ কুকুর হচ্ছে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেছে, তারা মানুষের পুষ মেনে নিয়েছে, তারা নিজের মতো করে কোনো কিছু করতে পারে না, তারা মানুষ দিলে খায় বা মানুষ যা করতে বলে তা কিন্তু করে। আমরা কিন্তু একদম পুষ মারা কুকুর দেখি, আমরা কিন্তু বিভিন্ন আর্ম যে কি আছে, আর্ম পুলিশ আছে বা আর্ম বাহিনী আছে, তাদের মধ্যে কিন্তু এই
পুষমানা কুকুরগুলোতে কি সেরকম আমাদের গৃহপালিত যে কুকুর আছে সেগুলো কিন্তু গৃহস্থের অধীনে থাকে, সেজন্য তারা স্বকীয়তা হারিয়ে ফেলেছে। আর স্বকীয়তা হারিয়ে ফেলায় তারা কাকে নিচ্ছে না, তারা কুকুরকে নিচ্ছে না। তারপর তাদের চুপ যায় হচ্ছে হরিণের দিকে। এবার কিন্তু তারা হরিণও নেবে না, কেন নিচ্ছে না তা দেখি। হরিণকে নিলে কেমন হয়? তৃণভোজী প্রাণী, এর অর্থ জানো কি? এরা এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় এটা ঘাস লতা পাতা খেয়ে কাটায়, বেশিরভাগ সময় এটা ঘাস লতা পাতা খেয়ে কাটায়। ঠিকই বেরোছ, আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না, তাহলে তাদের চোখ গেল হরিণের দিকে, কিন্তু তারা হরিণটিও নিতে পারছে না, কারণ হরিণ হচ্ছে একটা তৃণভোজী প্রাণী। তৃণ অর্থ কি? তৃণ অর্থ হচ্ছে ঘাস, তারা ঘাস খেয়ে কাটায়, ঠিক আছে, তবে আবার ঘাসগুলো তাদের সবসময় খেতে হয়। আমরা জানি যে যারা তৃণভোজী আছে তারা কিন্তু সবসময় ঘাসগুলো খেতে থাকে, আবার খেয়েও কিন্তু আবার বসে বসে জাবর কাটতে থাকে, করে কিন্তু জাবর কাটতে থাকে। তাদের কিন্তু দিনের পুরোটা সময় কিন্তু তাদের খেয়ে যায়, তাই কিন্তু তারা এই প্রাণীটিও নিচ্ছে না। তাহলে এ পর্যন্ত হচ্ছে প্রথম পর্ব। আমি এই প্রথম পর্বটার একটু সামারি টানার চেষ্টা করি। মহাজাগতিক দুজন কিউরেটর তাদের মহাজগতের জাদুঘরে সংরক্ষণের জন্য পৃথিবী থেকে একটি প্রাণী, বুদ্ধিমান প্রাণী, তারা তাদের মহাজগতের জাদুঘরে নিয়ে যেতে চায়। সেজন্য কিন্তু তারা এক একটা প্রাণী দেখতে শুরু করে এবং বিচার করতে শুরু করে। প্রথমে ভাইরাস ব্যাকটেরিয়াকে দেখে তারা ছোট বলে ভাইরাস ব্যাকটেরিয়া নেয় না। তারপর হচ্ছে তারা কোনটি দেখতে পায়, তারা হচ্ছে সরীসৃপ দেখতে পায়। সরীসৃপ কেন নেয় না? সরীসৃপ হচ্ছে তারা সরীসৃপ নেয় না হচ্ছে সরীসৃপ কেন নেয় না? সরীসৃপ হচ্ছে তারা পিছিয়ে পড়া প্রাণী, সেজন্য কিন্তু তারা নেয় না। তারপর তারা কি দেখে? তারপর হাতি এবং যে নীলতিমি আছে, নীলতিমি বড় হওয়া নেয় না। তারপর হচ্ছে গাছপালা নেয় না, কারণ গাছপালা হচ্ছে এক জায়গায় স্থির থাকে। তারপর কিন্তু তারা স্তন্যপায়ী প্রাণীর দিকে যায়। স্তন্যপায়ী প্রাণী হিসেবে প্রথম বাঘকে দেখে। তারা বাঘকে নেয় না, কারণ বাঘ হচ্ছে একাকী থাকা প্রাণী বা একাকিত্ব পছন্দ করে, সেজন্য কিন্তু তারা বাঘকে নেয় না। তারপর হচ্ছে তারা কুকুরের দিকে তাকায়। তারা কুকুরকে নিতে চায়, কিন্তু কুকুর নেয় না, কারণ কুকুর হচ্ছে তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে। তারপর তারা হরিণের দিকে যায়, কিন্তু হরিণও তাদের পছন্দ হয় না। কেন? কারণ তারা তৃণভোজী খায় এবং যে তার জীবনের বা তার দিনের একটা বিশাল অংশ বা সিংহভাগ শুধু তারা খেয়ে কাটায়, শুধু খাদ্য খেয়ে কাটায়, সেজন্য কিন্তু তারা এই প্রাণীটিও নাচ্ছে না। তাহলে তাদের নেক্সট প্রাণীটি কোনটি সেটা কিন্তু পরের পর্বে আসছি। যদি তোমরা কোনো বিষয় না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে ফেসবুকে কিন্তু আমাকে নক দিতে পারো কোনো জিনিস যদি না বুঝো। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।